পাখির বসবাস। সেই জঙ্গলের পাখিরা নিজেদের মাঝে মায়া, মমতা আর ভালোবাসা বজায় রেখে বসবাস করে। সেই জঙ্গলেরই এক কোণে ছিল এক সুন্দর হাড়ি ঘর। আর সেই হাড়ি ঘরে বাস করত এক নাগরাজ আর নাগরানী। নাগরানী, আমাদের শক্তিগুলো কমে যাচ্ছে। এখন থেকে রোজ আমাদের সূর্যের আলোয় বসে শক্তি সঞ্চয় করতে হবে। ঠিক আছে নাগরাজ, এখন থেকে ভোরবেলা উঠে আমরা সূর্যের আলোয় বসে পড়বো। নাগরাজ আর নাগরানী নিজেদের মাঝে সদা পরামর্শ করতে থাকে। এদিকে রাতও গভীর হয়ে আসে আর দুজনে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর জঙ্গলের সব পাখিরা ঘুম থেকে উঠে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে নাগরাজ আর নাগরানীও ধ্যানে বসে পড়ে। শক্তি, আরো শক্তি চাই, শক্তি। নাগরাজ, রাইতের শক্তি ক্ষয় হতে চলেছে, আমাদের আরো শক্তি দিন। নাগরাজ আর নাগরানী চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। এদিকে ব্যাঙ এসে ডাকতে শুরু করে আর লাফিয়ে নাগরাজের মাথায় চড়ে বসে। আমার ধ্যানটাই নষ্ট করে দিল এই ব্যাঙ। একে তো এখন উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে নাগরাজ তার জাদু দিয়ে ব্যাঙকে মূর্তি বানিয়ে দেয় আর তারপর আবার ধ্যানে বসে পড়ে। তাদের ধ্যান কাজ শেষ হবে ঠিক তখনই সেখানে শালিক চলে আসে আর তাদের না দেখে শালিক পথে চলে যায় আর তাই সে পড়ে নাগরানীর মাথায়। তা দেখে নাগরানী ভীষণ রেগে যায়। শয়তান পাখি, এভাবে তুই আমার মাথায় পটি করে দিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। নাগরানী রেগে আগুন হয়ে শালিককে মূর্তি বানিয়ে দেয়। এদিকে টুনি পাখি খাবার নিয়ে উড়ে আসতে এসব দেখে থমকে দাঁড়ায় আর ভয়ে তার সব খাবারগুলো নাগরাজ আর নাগরানীর সামনে ফেলে দেয়। আজ আমাদের ধ্যানে এত বাধা কেন আসছে? শয়তান পাখি, এখন তোকে উচিত শিক্ষা দিতে হবে, বুঝেছি? না না, তোমরা আমাকে কোনো শাস্তি দিও না। আমার জন্য যে আমার ছানারা অপেক্ষা করছে। আমার কিছু হয়ে গেলে যে তারা মারা যাবে। আর আমি তোমাদের না দেখে এখানে চলে এসেছি। যদি আমি তোমাদের দেখতে পেতাম তাহলে কখনোই এখানে আসতাম না। টুনির কথা শুনে নাগরাজ আর নাগরানীর মনে মায়া হয়। এদিকে ঠিক তখনই এক শিকারী তার তীর তাক করে টুনির দিকে আর সেটা নাগিন দেখতে পেয়ে দ্রুত শিকারের সামনে যায় আর দংশন করে। সাথে সাথে শিকারের পুরো শরীর এসে নীল হয়ে যায় আর সে মারা যায়। তোমরা দুজনই অনেক ভালো, তোমরা আমার প্রাণ বাঁচালে। আমি তোমাদের এই দিন কোনোদিন ভুলবো না। সবসময় আমি তোমাদের পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে রোজ সকালে আমাদের আর কেউ বিরক্ত করবি না, বুঝেছিস? ঠিক আছে নাগরানী, এবার আমি আসি, আমার ছানারা যে অপেক্ষা করছে। এই বলে টুনি পাখি সেখান থেকে চলে যায় আর নাগরাজ আর নাগরানী দুজনে মিলে ধ্যান করতে থাকে। এদিকে দেখতে দেখতে পুরো দিন কেটে যায়। এদিকে টুনি দুধ নিয়ে হাড়ি ঘরে আসে। নাগরাজ, নাগরানী, তোমাদের হয়তো আজ কোনো খাওয়া হয়নি। এই নাও, এই দুধগুলো খেয়ে নাও। দুধগুলো এনে অনেক ভালোই হয়েছে। সকালে তো তোর সব খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। নিশ্চয়ই তুই তোর ছানাগুলোকে নিয়ে না খেয়ে আছিস। এই নে মোহর, এগুলো বিক্রি করে খাবার কিনে খাস। তোমরা এত মোহর কোথায় পেলে? আমাদের মাথায় যে এই নাগমণিগুলো দেখতে পাচ্ছিস, আমরা এগুলোর সাহায্যে জাদু করে অনেক মোহর প্রকট করতে পারি। আর সেগুলো যে কাউকে দিয়ে আমরা তাকে সাহায্য করতে পারি। শুধু যে সাহায্য তা নয়, আমরা এগুলো দিয়ে কোনো অশুভ শক্তিরও দমন করতে পারি। বাহ, তাহলে তো অনেক ভালো। জানো তো, আমাদের এই জঙ্গলে অনেক পাখি আছে যারা খাবারের অভাবে না খেয়ে থাকে। তারা অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু সেখানে
বাসালি পাখিরা তাদের কোনো খাবারই দেয় না, তারা গরিব বলে। এমনকি তারা অসুস্থ হলে টাকার অভাবে তেমন কোনো চিকিৎসাও করাতে পারে না। কত শত পাখি যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার কোনো হিসাবই নেই। সত্যি তো, তাহলে তোরা সবাই অনেক বিপদে আছিস। শোন, তোরা যখনই কোনো বিপদে পড়বি তখনই তোরা আমাদের কাছে চলে আসবি। আমরা তোদের যেভাবে পারি সেভাবে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এবার থাকো, আমি বরং আসি। ওইদিকে যে আমার ছানাগুলো আমার জন্য অপেক্ষা করছে। এরপর টুনি সেখান থেকে তার বাড়ি ফিরে যেতে থাকে। এদিকে পথেই জঙ্গলে কিছু পাখির সাথে তার দেখা হয়ে যায়। কে রে টুনি, ওই হাড়িঘরের দিকে কোথায় গিয়েছিলি? আমি ওই হাড়িঘরে থাকা নাগরাজ আর নাগরানীর জন্য দুধ নিয়ে গিয়েছিলাম। জানিস, ওই নাগরাজ আর নাগরানী অনেক ভালো। দেখ আমাকে কতগুলো মোহর দিয়েছে, আর জঙ্গলে সব পাখিদের বিপদ থেকে উদ্ধার করার কথাও বলেছে। তাহলে তো ভালোই হবে রে। ওই মিনু মাসির মেয়েটা আছে না, ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু যৌতুকের টাকার অভাবে মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। তার জন্য মিনু মাসি কি কান্নাটাই না করছে। শোন না রে, নাগরাজ আর নাগরানীকে কি মিনু মাসিকে কোনো সাহায্য করবে না? আমরা যদি নাগরাজ আর নাগরানীকে সমস্যার কথা জানাই, তারা অবশ্যই সাহায্য করবে। আজ তো রাত হয়ে গিয়েছে, কাল সকালে না হয় আমরা সবাই মিলে যাব। সুখী আর টুনি নিজেদের মাঝে সলা পরামর্শ করে যে যার বাড়িতে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। সব পাখিরাও জেগে যায়, কিন্তু নাগরাজ আর নাগরানীর কথা শুনে তারা কোথাও খাবার খুঁজতে যায় না। সবাই বিভিন্ন প্রকার খাবার নিয়ে এসে নাগরাজ আর নাগরানীর কাছে যায়। এরপর মিনু সহ বাকি সব পাখিরা তাদের নিজেদের সমস্যা সমাধান নিয়ে নেয়। জয় হাড়িঘরের নাগরাজ আর নাগরানীর জয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎই জঙ্গলে এক সাপুড়িয়ার আগমন ঘটে। এই জঙ্গলে তো আমি নাগরাজ আর নাগরানীর গন্ধ পাচ্ছি। তার মানে তারা আমার কাছ থেকে লুকানোর জন্য এই জঙ্গলে এসে বাসা বেঁধেছে। না না, এবার তো আর আমি তাদের ছাড়বো না। তোরা কোথায় আছিস সেটাই এবার আমি বের করব, আর তোদের কাছ থেকে এই মহামূল্যবান নাগমণি ছিনিয়ে নিব। এই বলে সাপুড়িয়া দিন বাজাতে শুরু করে, আর দিনের শব্দে নাগরাজ আর নাগরানীর মাথার ঘুরে সাপুড়িয়ার কাছে আসতে থাকে। থামাও থামাও বলছে এই বিজের আওয়াজ, আমি যে আর নিতে পারছি না। নাগরাজ, তুমি কিছু একটা করো। সাপুড়িয়া, থামা বলছি, থামা তোর বিনের আওয়াজ। আহ! আগে তোরা আমাকে তোদের নাগমণি দিয়ে দে, তারপর আমি তোদের ছেড়ে দিব, আর তখন তোরা শান্তিতে বসবাস করতে পারবি। তোর এই সাধনা কোনোদিনও পূরণ হবে না শয়তান সাপুড়িয়া। আমরা আমাদের নাগমণি কিছুতেই তোকে দিব না। নাগরানী যেমন কথা শুনে সাপুড়িয়া আরো জোরে ভিন বাজাতে থাকে। এদিকে ভিনের শব্দ পেয়ে সব পাখিরা সেখানে হাজির হয়। দুষ্টু সাপুড়িয়া, তুই এভাবে কখনোই আমাদের বন্ধুদের ক্ষতি করতে পারবি না। তার আগে তোর জীবন আমরা নিয়ে নিব। তোরা আমার কোনো কিছুই করতে পারবি না, তার আগে আমি তোদের মেরে ফেলবো। এই বলে যেই না সাপুড়িয়া তার জাদু প্রয়োগ করতে যাবে, ঠিক তখনই সব পাখিরা সাপুড়িয়াকে আক্রমণ করে, আর সাপুড়িয়াকে তারা সবাই মিলে মারতে মারতে মেরে ফেলে। তোমরা সবাই অনেক ভালো, আজ তোমাদের জন্য আমরা প্রাণে বেঁচে গেলাম। তবে এখানে আর আমরা থাকতে পারবো না। আমাদের হাড়িঘর ভেঙে নিয়ে অন্য দূরে কোথাও যেতে হবে। তবে যাওয়ার আগে তোমাদের ব্যাঙা কালু কাককে মুক্ত করে দিয়ে যাচ্ছি। এরপর তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাদের স্মরণ করো। আমরা তোমাদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকবো।
সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। পার্বতীপুর জঙ্গলে টুনি নামের এক পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি কৃষি কাজ করে নিজের সংসার চালাতো। এরপর একদিন টুনি টুকিকে নিয়ে মাঠে কাজ করছিল। এমন সময় তারা দুজনে একটা হাঁড়িতে মরিচের চারা দেখতে পায়। এরপর, মা, হাড়ির ভেতর চারা, আর হাড়িটা দেখতে তো অনেক সুন্দর মা। চলো না মা, আমরা এই হাড়িটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। কার না কার হাড়ি কে জানে, এই হাড়ি বাড়িতে নিয়ে গেলে কেউ যদি আমাদের আবার চোর বলে রে মা। মা, কেউ যদি আমাদের চোর বলে তাহলে আমরা বলবো এটা আমরা কুড়িয়ে পেয়েছি। চলো না মা, আমরা এই মরিচের চারার হাড়িটা বাড়িতে নিয়ে যাই। চলো না মা। আচ্ছা ঠিক আছে, আর বায়না করতে হবে না, আমি হাড়িটা নিয়ে যাচ্ছি। এরপর টুনি মরিচের চারার হাড়িটা বাড়িতে নিয়ে যায়। আর হাড়ি থেকে মরিচের চারা বের করে সেই চারা বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। টুকি, তোর কথা মতো আমি মরিচের চারা এনেছি, এবার ভালো মেয়ের মতো পড়তে বস যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর তুমি বাড়ির সব কাজ শেষ করে সন্ধ্যায় মরিচের চারায় জল দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর তুমি ঘুম থেকে উঠেই উঠোনে আসে। আর মরিচের চারার দিকে তাকাতেই তার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। কি, এই মরিচের চারা রাতারাতি এত বড় হলো কি করে? আর তার উপরে এত বড় লাল লাল টুকটুকে মরিচ, আজব তো। তখনই সেখানে টুকি চলে আসে। আর টুনির কাছে লাল টুকটুকে মরিচ দেখে বলতে থাকে, মা, কত সুন্দর লাল টুকটুকে মরিচ, আমার তো খুব পছন্দ হয়েছে মা। হয়েছে, আর পছন্দ করতে হবে না, কে জানে কোন বিপদ যে আমি আমার ঘাড়ে ডেকে আনলাম। টুনির কথা শেষ হতে না হতে টুনির গাছের লাল মরিচ কথা বলে ওঠে। তোমরা আমাকে নিয়ে ভয় কেন পাচ্ছ? আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি শুধু এখানে চুপটি করে থাকবো। আর আমি তোমার সাথে সারাদিন গল্প করবো। আচ্ছা ঠিক আছে টুকি, তুই এখানে থাক, আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। এদিকে টুকি লাল মরিচের সাথে বক বক করতেই থাকে। এমন সময় একটা প্রজাপতি এসে টুকি দিতে থাকে। আর টুকি বিরক্ত হয়ে টুনিকে ডাকে, মা, দেখো না মা, একটা প্রজাপতি আমাকে কেমন জ্বালাচ্ছে। টুকির ডাক শুনে টুনি ছুটে আসে। এই প্রজাপতি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়েকে জ্বালাচ্ছিস, আজ তোর একদিন কি আমার একদিন। না গো, আমার মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি এসেছি শুধুমাত্র রাজকন্যাকে পাহারা দিতে। রাজকন্যা মানে কি বলছো তুমি? কে তোমার রাজকন্যা? এই যে তোমরা মরিচ গাছে লাল মরিচ দেখছো, এই হলো মরিচ রাজ্যের রাজকন্যা, আমাদের রাজকুমারী। তোমাদের এই পৃথিবীর উপরে আমাদের মরিচ রাজ্য। সেখানে মরিচেরা অনেক সুখে দিন কাটাচ্ছিল। এদিকে এক দুষ্ট জাদুকর্ণীর চোখে সেই মরিচ রাজ্য পড়ে যায়। তাই সেই ডাইনি জাদুকর্ণী যে কোনো উপায়ে মরিচ রাজ্যকে ধ্বংস করতে চায়। আর ওই ডাইনি জাদুকর্ণীকে ধ্বংস করতে পারবে একমাত্র মরিচ রাজকন্যা। সবই বুঝলাম, তাহলে এই মরিচ রাজকন্যা এখানে কি করে এলো? মরিচ রাজ্যে আছে এক মায়াবী হাড়ি। সেই হাড়িতে পৃথিবীর সব মরিচের নির্যাস জমা হয়ে একটা করে মরিচ জন্ম নেয়। তেমনি ভাবে রাজকন্যা জন্ম নিচ্ছিল। কিন্তু রাজকন্যা জন্ম নেওয়ার আগেই
ওই দুষ্ট জাদুকর্ণী মরিচ রাজকন্যাকে পৃথিবীতে ফেলে দেয়, আর তাকেই তোমরা কুড়িয়ে পাও। এই মরিচ রাজকন্যাকে পৃথিবী থেকে মরিচ রাজ্যে পাঠানোর কি কোনো উপায় আছে? বাঁশবনের বাঁশঝাড়ে বাস করে এক নীল বুড়ি, তবে তাকে চাঁদের আলো ছাড়া কখনোই দেখতে পাওয়া যায় না। একমাত্র সেই বাঁশবাগানে নীল বুড়ি পারবে মরিচ রাজকন্যাকে মরিচ রাজ্যে ফিরিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে ওই বাঁশবাগানে যাব আর বাঁশবাগানের নীল বুড়ির সাথে দেখা করব। এরপর রাত হয়ে যায়, আর রাতের আকাশে সুন্দর একটা চাঁদ ঝলমল করতে থাকে। এমন সময় টুনি উড়ে উড়ে সেই বাঁশবাগানে যায়। আর বলতে থাকে, দূর থেকে যে এসেছি আমি সমস্যা নিয়ে তোমার কাছে, বিপদের মুখে মরিচ বাসি, তোমার কাছে তার উপায় আছে। আকুল কণ্ঠে ডাকছি আমি, দিব তোমায় খুই মুড়ি, নীল জগতের চাঁদের জ্যোৎস্নায় কোথায় তুমি নীল বুড়ি? এরপর বাঁশঝাড় থেকে বিকট একটা আলোর মধ্যে দিয়ে নীলপুরি বেরিয়ে আসে। কি হয়েছে রে বাচ্চা, এত রাতে আমাকে কেন তলব করছিস? এরপর টুনি নীলপুরিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নীলপুরি বলে, ও এই ব্যাপার, এটা তো আমার বাচ্চাদের, তবে আমাকে সুস্বাদু কিছু খাবার না খাওয়ালে আমি তো একদম এই কাজ করেই দিব না। ঠিক আছে নীলবুড়ি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে বাড়ি আসে। আর নীলপুরির জন্য মধুর পায়েস রান্না করে নিয়ে আবারও টুনি বাঁশবাগানে যায় নীলপুরির কাছে। আর নীলপুরিকে খেতে দেয়। নীলপুরি খেয়ে বলে, আহ, কতগুলো দিন পর যে আমার পেটে একটু সুস্বাদু জিনিস পড়লো। এবার শোন আমার কথা, তার আগে এই বাটিটা তুই তোর হাতে তুলে নে। শোন, তোর এই বাটিতে আমি আমার অর্জিত শক্তি জল দিচ্ছি। তুই এই জল নিয়ে গিয়ে তোর মরিচ গাছে লাল মরিচের উপর ছিটিয়ে দিবি, আর তারপরে মরিচ রাজকন্যা পৃথিবী থেকে মুক্তি পেয়ে মরিচ রাজ্যে চলে যাবে। ঠিক আছে গো নীলপুরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি নীলপুরি দিয়া বাটি ভর্তি জল নিয়ে টুনির মরিচ গাছের লাল মরিচের কাছে যায়। আর সেই বাটির সবগুলো জল টুনির লাল মরিচের গায়ে ছিটিয়ে দেয়। টুনি, আমাদের মরিচ রাজকন্যাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার বিনিময়ে আমি তোমাকে আরেকটা লাল মরিচ দিয়ে যাচ্ছি, আর তুমি এই মরিচের কাছে যা চাইবে তাই পাবে। এরপর প্রজাপতি তার জাদু দিয়ে আর একটা লাল মরিচ প্রকট করে, আর সেটা টুনিকে দেয়। এদিকে মরিচ রাজকন্যা বলতে থাকে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করলে, আমি তোমাদের সারা জীবন মনে রাখবো। এরপর প্রজাপতি আর টুনির কাছে লাল মরিচ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি প্রজাপতির দেওয়া লাল মরিচ থেকে অনেক টাকা পয়সা পেয়ে অনেক বড়লোক হয়ে যায়।